লেখিকা মানসী ভট্টাচার্যের মালতীর কথা। একদিকের মাটির আধভাঙা দেওয়াল টালির ছাউনি ঘরে মা মেয়ে শুয়েছিল। স্কুলের হেডমাস্টারের সাথে সাংবাদিক এসেছে অনেক, একের পর এক ছবি তুলছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্য থেকে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে মালতী। পাড়ার ক্লাব থেকে সবাই, রাজনৈতিক নেতারা কত কথা বলতে শুরু করলো, সরাসরি ওকে টিভিতে দেখাবে। কিছু বোঝার আগেই মালতী ওদের ইচ্ছাধীন হয়ে গেল। মালতীর একটা ভালো জামা, ওটা পরে সাংবাদিকদের সামনে বসেছে পুরুলিয়া জেলার প্রত্যন্ত গ্রামের মেয়ে মালতী সাউ। মা কিছুই বুঝতে পারছে না কি বলছে সবাই। মালতী পড়াশোনায় ভালো, এ তো স্কুলের দিদিমণি মাস্টার সবসময় বলেন, কিন্তু শাশুড়ি মা, দিদি শাশুড়ি তো অন্য কথা বলেছে সবসময়। মেয়ে তো পরের বাড়ির, কাজ শিখে নিক ভালো করে, পরের ঘরে কাজ দেখে সুনাম হবে। মালতী স্কুলে যায় বলে পাড়া লোকেরা শুধু বাঁকা কথা বলেছে। ভালো রেজাল্টে শহরে লোকেদের এত আনন্দ কেন? সমানে ফটো তুলছে আর কত কি জিজ্ঞেস করছে। ভবিষ্যৎ নিয়ে এত দারিদ্রতার মাঝে কোনো স্বপ্ন দেখতে সাহস পায়নি মালতী। তবু ফিজিক্স পড়তে ভালো লাগতো, ওটা নিয়েই পড়ার ইচ্ছে ভীষণ। যে গ্রাম থেকেও পাশ করেছে তার 7-8 মাইলের মধ্যে কোনো কলেজ নেই। কিছু স্বেচ্ছাসেবক চাঁদা তুলে কলকাতায় বড় কলেজে ভর্তি করার ব্যবস্থা করে দেবে বলে প্রতিশ্রুতি দিল। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মালতীর লেখাপড়ার জন্য অনুদান পাবে। অনেকে এগিয়ে এলো মালতীকে সাহায্য করতে। একটা ঘোরের মধ্যে কাটছে মা মেয়ের। বাবার কথা মনে পড়ছে মালতীর। বাবা বলতো, যে যা বলে বলুক, লেখাপড়া ছাড়বি না। বাবা মারা যাওয়ার পর মা অনেক কষ্ট করে পড়াটা চালিয়েছে। স্কুলের দিদিমণিরা খুব সাহায্য করেছে। কলকাতার নামী কলেজে মালতী ভর্তি হলো। যাদবপুরে একটা বাড়িতে পেইং গেস্ট হয়ে থাকলো। কলেজের অনেকেই থাকতো একসাথে। শুধু পড়াশোনাকে সম্বল করে মাকে ছেড়ে একদম একা। বাকি সব শূন্যতায় ভরা মালতীর কলকাতায় দিনযাপন শুরু হলো। পড়াশোনায় এগিয়ে থাকলেও বাকি সব কিছুতে পিছিয়ে মালতী। চাকচিক্য নেই দেহে আর পোশাকে, বাকিদের সাথে চলনে বলনেও বড় বেমানান। তুচ্ছ করতো রোজ কেউ না কেউ, হাঁপিয়ে উঠতো মালতী। যা নেই তার জন্য ওর তো কোনো দায় নেই, বরং যা আছে সেটা যে সম্পূর্ণ মালতীর নিজের। সময় এগিয়ে চলে, তালে তাল মিলিয়ে মালতী এগোচ্ছে। মালতীর ভালো ফলের সুবিধা হলো। ওর মা স্কুলের মিড ডে মিলে রান্না করার সুযোগ পেল। মা নিজের কাছে নামমাত্র রেখে স্কুলের হেড স্যারকে টাকা দিয়ে আসে। হেড স্যার পাঠিয়ে দেয় মালতীকে। আধুনিকতার সাথে তাল মেলাতে পারেনি মালতী, কিন্তু মেলানোর অদম্য চেষ্টায় হার মানতে হয়েছে বারবার। বিধ্বস্ত হতে হয়েছে সব সময়। ফলে লেখাপড়ায় অমনোযোগী মন ধরে ফেলেছিল প্রফেসর বিতান রায়। লাইব্রেরিতে ডেকে নিয়ে বুঝিয়েছিল লেখাপড়ার পাশে আধুনিকতা এগিয়ে চলে। লেখাপড়াবিহীন আধুনিকতায় সৌন্দর্য বেশি দিন থাকে না। বিতান স্যারের কথাগুলো মন্ত্রের মতো কাজ হলো মালতী। আরো নির্ভর করতে শিখলো স্যারের প্রতিটি কথায়। অচেনা অজানা পরিবেশে এমন একজনকে বড় নিজের মনে হতে লাগলো। বিতানের ভালো লাগতো মালতীকে। বিএসসি ফাইনাল হয়ে যাবার পর মালতী পুরুলিয়ায় এসেছে মায়ের কাছে। কোথায় থাকে মালতী ঠিকানা নিয়েছিল গল্পের ফাঁকে। দুদিন বাদে বিতান পুরুলিয়ায় এসে মালতীর বাড়িতে এলো। স্বনামধন্য কলেজের স্যার মালতীর বাড়িতে এসেছে। বসতে দেওয়ার জায়গা নেই। তেল চিটচিটে বিছানায় সম্বল একমাত্র ওদের। কথার ফাঁকে মালতীকে ভালো লাগার বিয়ে করতে যাওয়ার কথা বিতান বলতেই মালতীর মা আঁতকে উঠেছিল। এও হয় নাকি? ভাঙা কুটিরের রাজপুত্র, স্বাদ আর সাধ্যের যে বিরাট ফারাক। মালতী জানতে পেরে পারিবারিক দৈন্যতার নগ্নরূপ মেলে ধরেছিল। মায়ের দায়িত্ব যে মালতীর, এটা ছিল প্রধান কথা। বিতান অবলীলায় সবটুকু মেনে বিয়ে করতে রাজি হলো। বয়সের তফাৎ প্রায় 12 বছর। সুপ্রতিষ্ঠিত প্রফেসর বিতান মালতীকে কেন বিয়ে করতে চাইছে বুঝতে পারছিল না মা মেয়ে কেউই। বিতান অবিবাহিত, মার বোনকে নিয়ে সংসার। নামমাত্র বোনের বিয়ে হয়েছিল। সংসারে তাল মেলাতে না পেরে এখানেই আছে সেই থেকে। পুঁথিগত বিদ্যার দৌড়ে মালতীর মা দৌড়ায়নি, অর্থে আরো পেছনে, তাই সাহস হয়নি এত বৈষম্যের মাঝে মেয়েকে বিয়ে দিতে। তবু বিতানের কথা ভাবতে ভীষণ ভালো লাগছে। মেয়েটা তো ভালো থাকবে। কোনো পরিবেশ কেমন থাকবে খুঁজে দেখার স্পর্ধা দেখায়নি মা। পরিবারের কারোর সাথে কথাও হলো না মায়ের। একরকম বিতানের ইচ্ছাতেই রেজিস্ট্রি হয়ে গেল। শূন্য হাতে একরাশ আতঙ্কে মালতী এসে উঠল স্বামীর ঘরে। প্রথম শাশুড়ি আর ননদের ব্যবহার মনে হলেই শিউরে উঠতে হয়। পাশে অসহায় হতে হয়েছে বারবার স্যারকে। দিদা, ও দিদা, শরীর খারাপ নাকি তোমার? এই সময় তো তুমি শুয়ে থাকো না, নাও চা খেয়ে আসো। সন্ধ্যা আরতি শুরু হবে। আজ যাবো না ফুলমতি, চা খেয়ে নেবো আমি। শুয়ে থাকতেই আজ মন চাইছে। আজ যে হাস্যকর বিয়ে হয়েছিল। ভিখারির বাচ্চা, আমার ছেলেটাকে তুক করে বউ হয়ে এসেছে। মা বেশ অচল পয়সা কিছু না দিয়ে পার করে দিল।
এমন কথা শুনতে হয়েছে রোজ। প্রথমটা খারাপ লাগলেও মানাতে হয়েছে। বিতান বলতো, ভেবো না, সব ঠিক হয়ে যাবে, কটা দিন যেতে দাও। আসলে সব মা স্বপ্ন দেখে ছেলে মেয়ের বিয়ে নিয়ে। এখানে মা তো কিছু পায়নি, মা বোনকে একটু মানিয়ে নাও। শুয়েছিল মালতী, এক ঝটকায় বসলো বিছানায়। আজও ভাবলে রাগে গা রিরি করছে। এর জন্য দায় কার? এত তফাতে পথ চলা যায় না। ছাত্রী হয়ে মালতী বুঝেছিল, কিন্তু স্যার কেন বুঝলেন না? কিছু পায়নি মানেটা কি? এতটা বয়সে মায়ের কিছুতে চাহিদা ছিল, এটা যে ছেলে বোঝে না, সে কেমন ছেলে? দিরাগমনের দিন মা জানিয়েছিল বিতান গিয়ে ওই বাড়িতে থাকবে না। অমন বাড়িতে আমার ছেলে থাকতে পারবে না। উত্তর দিতে সাহস পায়নি মালতী। রক্তাক্ত হচ্ছিল মন প্রতিনিয়ত। এভাবে অপদস্থ হবার তো দরকার ছিল না। চমক আরো বাকি। একেবারে কিছু না এনে শ্বশুর ঘর করতে আসলে অপমান হতে হবে না, তা কি হয়? বের হবার মুখে শাশুড়ি ব্যাগটা পরখ করে দেখছে আর বলছে, বিশ্বাস নেই হাড় হাবাতে পরিবারের মেয়েকে, চুরি করে কিছু নিল কিনা দেখে নেওয়া উচিত। বিতান পাশে দাঁড়িয়ে, ওটা আরো অপমান একটা মেয়ের কাছে। কার কাছে বলবে এত অপমানের কথা? বাড়িতে পৌঁছে দিয়ে মায়ের কথা রাখতে ফিরে এসেছিল বিতান। একবার বলেছিল মালতী, আজকে রাতটা থাকা উচিত, এটাও যে নিয়ম। বিতান চলে গেল ওর মাকে খুশি রাখতে। যাবার সময় বলে গেল, বাড়ি ফিরে এসো। কোনটা বাড়ি ভেবে পায়নি মালতী। এত অপমান মাকে বলতে পারিনি। মিথ্যে অভিনয় করে গেল দুদিন। সবাই জানলো কি ভীষণ সুখী হয়েছে মালতী। আজ মালতী বিতানের ঘরে আসছে। অজানা আতঙ্কে মনে কি করবে ভেবেছে সারা রাত। মার কাছে থেকে যাবে না বিতানের কাছে? আবার সব ছেড়ে নিজের মতো করে বাঁচবে। অবশেষে ফিরে এলো বিতানের ঘরে। ফুলমতি, রাতে আজ কিছু খাবো না রে, শরীরটা ভালো লাগছে না। শরীর না ছাই, তোমার মন ভালো লাগছে না। দিদা, তুমি এখানে কেন এলে? ভালোবেসে এসেছিলে ফুলমতি, একটু নিজের সাথে কথা বলবো। নিজের সাথে নিজের থাকা তাগিদে আসা এই সুখ আলোয় নামের বৃদ্ধাশ্রমে। বিতান কথা দিয়েছিল মালতী লেখাপড়া এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সহজ মন ভরসা করেছিল। মা বোনের ইচ্ছে মূল্য পেত রোজ। সেখানে মালতী ক্রমে একা হতে থাকলো। মাস্টার্স করা হলো না মা বোন চাইনি বলে। 2 বছর বাদে মা হতে চলেছে জানতে পেরে রোজ এত কুৎসিত কথা একজন মা বলতে পারেন? না শুনলে বিশ্বাস হবে না কারোর। মা হবার পথে মানসিক শক্তি বা শান্তি বিতান আর ওর পরিবার দেয়নি। একান্তে আবেগে মালতী কিছু বললে বিতান বলে উঠতো, ন্যাকামো নাকি ওর আসে না। মালতী জানতে চেয়েছিল, ন্যাকামো কাকে বলে? এক কথায় 2 কথার পর নিরাপদ আশ্রয় খুঁজে নিতে চলে যেত মায়ের ঘরে। ভেসে আসতো আনন্দের হাসি, ভাই বোন আর মায়ের। বাক্য ছুড়ে দিত কদর্য রূপে। সবটাই যেন মালতীর কানে যায়। প্রথম মালতী বোকার মতো কাঁদতো, পরে কাঁদেনি আর, বরং গান চালিয়ে নিজের মতো একা ভালো থাকতে চেয়েছে। এখানেও আপত্তি ছিল বিতানের মায়ের। গরিবের মেয়ের নিজের মতো করে বাঁচতে চাওয়া অপরাধ। দিনে দিনে কাজ করার ইচ্ছেগুলো কমে যাচ্ছিল। সেখানে করা হুকুম ছিল সব কাজ একা সামলে নেবার। ফুটো করে না নিয়ে এসে শ্বশুর ঘর করতে এসে এটাই মেনে নিতে হলো। স্বাদ দিতে গিয়ে মাকে বলছি না দেখে একান্তে বিতানকে বলেছিল মালতী, মাকে বলবে তো? সকালে ঘুম ভেঙেছিল শাশুড়ির বাঁকা কথায়। মালতীর মা এই পরিবারে নাকি অচল, তাই মা বাদ গেল তার একমাত্র মেয়ের শুভ দিনে। হায় রে বিধাতা, মালতীদের পাঠিয়ে কি সুখ পাও? ওরা কাঁদে রোজ রোজ অপমানে লজ্জায়। বিতান অচেনা হতে থাকলো মালতীর কাছে। একটা গতানুগতিক দিন যাপনের অভ্যেস করে নিল মালতী। না, ওরা মাকে বলেনি, ওদের মতো করে উদযাপন করেছিল। অতিথি সবাই আশীর্বাদ করে বলেছিল, ভালো পাকড়াও করেছো মালতী, তোমার মতো মেয়ে পরিবারের বউ হয়ে আসবে। এ তো ভাবা যায় না। ননদের তাল মিলিয়ে বলা, পরিচয় দিতেও লজ্জা করে এদের সাথে। বিতান সারাদিন আনন্দে হুল্লোড় করে কাটালো। গিফট দিয়েছিল সবাই, কিন্তু দিতে গিয়ে বলেছিল, ব্যবহার তো আগে করনি। দেখোই তো নি কখনো, জানো তো ব্যবহার করতে। মনের চাওয়া আর বাইরে তার প্রতিফলন সম্পূর্ণ বিপরীত মুখে চলতে থাকলো রোজ। বিতানকে কিছু বলতে সাহস পায়নি মালতী। ও সব কথা মা বোনকে বলে দেয় আড়ালে। তার হিসেব বিতান বেরিয়ে গেলে মা বোন নিয়ে নিত এক এক করে। দীর্ঘদিন মায়ের কোনো খোঁজ পায়নি মালতী। দুপুরে নিজের ঘরে বসে মাকে একটা চিঠি লিখেছিল। চিঠিটা লিখে টেবিলে রেখে ঘুমিয়ে পড়েছিল। সন্ধেবেলা বিতান মা বোনের সাথে গল্প করছিল। চা জল খাবার নিয়ে ও ঘরে দিতে গেলে বিতান কেমন তির্যক স্বরে বলল, তোমার মায়ের কাছে ইনিয়ে বিনিয়ে আমাদের নিন্দা করতে তোমার লজ্জা করে না? ভাগ্যিস মা দেখেছিল, না হলে তো জানতাম না তোমার মনে এত প্যাচ। টাকাও পাঠাচ্ছিলে খামে করে চিঠির সাথে। এসব কি বলছে বিতান? উত্তর দেয়নি মালতী। এসব নোংরামোর উত্তর ওর জানা নেই। রাতে বিতান আদর করতে করতে বলেছিল, মাকে সুখী করতে এসব বলেছিল। ঘেন্না করছিল আপাতমস্তক বিতানকে। কিসের দায় ছিল বিতানের মালতীকে বিয়ে করার? মাকে সুখী করতে যে পথ বেছে নিচ্ছে, তাতে মালতী যে রোজ মরছে ওর ভ্রুক্ষেপ নেই। হেডমাস্টার একদিন এসেছিল এই বাড়িতে। কলকাতায় কি কাজ ছিল মিটিয়ে মালতীকে দেখে যাওয়া। বাইরের ঘরে বসিয়েছিলেন স্যারকে। মালতীকে সামনে যেতে দেয়নি। 1 গ্লাস জল দিতে পারা যায়নি। নিম্নমানের ভাষায় অপদস্থ করেছিল আমায়, বড় করে তোলা স্যারকে।
মাকে যিনি রোজ রোজ সম্মান দিয়ে দেখে রাখেন সেই স্যারকে মাথা নিচু করে চলে যাচ্ছেন স্যার প্রিয় ছাত্রী মালতীর ঘর থেকে। আর না পেরে মালতী বলেছিল, স্যার মাকে বলবেন মালতী মারা গেছে, মার মতো করে মা যেন বাঁচে। স্যার তাকিয়েছিল কিন্তু চোখ দুটো জলে ভরা। অনেক রাতে বিতান মালতীর কাছে এলো, এতক্ষণ মা বোনের সাথে কথা বলছিল, তা বলুক। মালতী নিজের কাজ মিটিয়ে ঘরে এসেছে শুতে। কি ব্যাপার, হেডমাস্টারের সাথে প্রেম ছিল বলনি তো? মুখ থেকে ঠেলে বেরিয়ে এলো, কদর্য হয়েও না বিতান। আর যাবে কোথায়? চিৎকার করে মাতিয়ে তুললো ঘর, দরজা খোলাই থাকতো, এটাই মায়ের বিধান ছিল। মা বোন এসে যোগ দিল, আরো কুৎসিত হয়ে উঠল রাত। মালতীর চুপ করে থাকাটা বিতানের মনে হলো ঔদ্ধত্য। পুরুষত্ব দেখাতে মা বোনের সামনে গায়ে হাত তুললো বিতান। হাসতে হাসতে মা বোন চলে গেল নিজের ঘরে। মালতীর বোকামোর হিসেব মেলাতে গিয়ে রাত পার হয়ে গেল। সকালে স্বাভাবিক বিতান স্নান করে খেয়ে কলেজে চলে গেল। রাতের উত্তেজনা সকালে মালতীর সব কাজেই বাধা হচ্ছে। আজকাল চলতেও পারে না শরীর নিয়ে, কেমন যেন লাগছে শরীর। বাধ্য হয়ে শাশুড়ি মাকে জানালো। ডাক্তারের কাছে নিয়ে যেতেই ভর্তি করে দিতে বললেন ডাক্তার, প্রেশার ঠিক নেই। বিকেলে বিতান এলো দেখতে, নকল হেসেছিল মালতী। কি যে প্রমাণ করতে চেয়েছিল মালতী আজও ভেবে পায় না। কিসের এত মানিয়ে নেওয়ার স্পৃহা ছিল? সুখ তো ছিল না মনের, খেতে বসেও তো রোজ কেঁদেছে নিজের মতো। বাড়ির সবাই ক্ষতবিক্ষত করতো, ওদের খুব মজা হতো মালতীকে হারতে দেখে। বুঝতো সব মালতী, কিন্তু বেরিয়ে আসতে পারেনি। সেদিন রাতে সিজার করতে হয়েছিল। বেডে দেবার পর বিতানোর মা বোনকে নিয়ে দেখতে এলো। মা এসে মাথায় হাত রেখে বলল, সুন্দর ছেলে হয়েছে, তুমি কেমন আছো? অবাক হয়ে তাকিয়েছিল মালতী, দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। বিতান হাতটা মুঠোয় রেখে বলল, সুন্দর ছেলে হয়েছে, তুমি ভালো থেকো। ঘুম আসছে না আজ মালতী, নিয়ম করে একটা ঘুমের ওষুধ খেয়েও জেগে আছে। আসলে আজকে দিনটা বড় উদ্ভ্রান্ত করে মালতীকে। এত ভালো ফল করেও এই একটা ভুলের মাসুল গুনতে হলো এতটা বছর। মালতী কি লোভী? এত বৈষম্য বোঝেনি, নাকি বুঝতে চায়নি? একটা বিয়ের তকমা লেগে যাওয়ায় সমস্ত হার মেনে নিতে হলো। মাসে কবে মারা গেছে, যেতে দেয়নি বাপের বাড়ি। হাসপাতাল থেকে দেখে শ্মশানে, এরপর 4 দিনের কাজ কলকাতার এক আশ্রমে। এটা নাকি মালতীর মায়ের পরম ভাগ্য, বলতে ছাড়েনি এ বাড়ির কেউ। বেলা শেষে এসে মালতীর একটাই অপরাধ বোধ কুড়ে কুড়ে খায়। এই বিয়েটা কি খুব জরুরি ছিল? লোভ ছিল নিশ্চয়ই নিজে ভালো থাকবে বলে। যে মা এত কষ্ট করে কলেজ পাশ করালো, তার কথা একবারও না ভেবে সুখ খুঁজতে পালিয়ে এসেছিল? নাকি বোকা আর সহজ সরল চোখে দেখেছিল সমাজকে? নগ্ন রূপ জানতো না মালতী? হিসেব মেলাতে পারেনি মালতী। চোখের সামনে ভেসে উঠছে এক এক করে প্রতিটা দিন। 7 দিন হলেও সুখ আলয় এসেছে নিজের সাথে নিজের বোঝাপড়া করতে। এখন যেন মনে হচ্ছে এই বেশ ভালো আছে মালতী নিজের মতো করে। বিতান জানে 10 দিনের জন্য হরিদ্বারে যাচ্ছে কলেজের বান্ধবী রীতার সাথে। রীতাকে বিতান চেনে, তাও অনুমতি চাইতে হয়েছে শেষ বয়সে এসে বিতানের কাছ থেকে। শাশুড়ি ব্যঙ্গ করে বলেছে, সঙ্গে আর কে কে থাকবে কে জানে। এই প্রজন্মের মেয়েরা নাকি শ্বশুর বাড়িতে এসে কাউকে সম্মান করে না, আত্মকেন্দ্রিক হয় মননে। এমন শাশুড়িকে কোনো প্রজন্মই সম্মান করবে বলে মনে হয় না। ছেলে বাবাকে বলেছিল, মাকে একটু নিজের মতো বাঁচতে দাও, মা মরে বেঁচে আছে। বিতার বাধ্য হয়ে অনুমতি দিয়েছিল। ওর মায়ের কাছে শুনতে হলো, বউ নাওটা ভেড়া বানিয়েছে বউ তোকে। ছেলের স্বতঃস্ফূর্ত মত পেয়ে মালতী আর পেছনে তাকায়নি। সোজা সুখ আলোয় আসা। প্রভাতী সঙ্গীতে আজ গাইল মালতী। সমস্ত মনপ্রাণ বিলিয়ে প্রতিটি শব্দকে বিলিয়ে দিল ঠাকুরের শ্রী চরণে। মালতী কাঁদছে অবিরাম। সব পেয়েছে দেশে মালতী এসেছে, এখানেই থেকে যাবে মালতী। ওরা মা ছেলে থাকুক সুখে। মায়ের সুখের জন্য মালতী বউ হয়ে এটুকু ছাড়তে রাজি। মা বৃদ্ধাশ্রমে এই বয়সে গেলে সমাজ নিন্দা করবে, এই বেশ ভালো হলো। দুপুরে চিঠি লিখতে বসেছে বিতানকে মালতী। এত অসম্মান, এত লড়াই করেও কেউ কাউকে ছেড়ে থাকেনি 40টা বছর। এত অপমানের পরও কোথায় যেন বিনি সুতোয় মালা গাঁথা আছে। ছেলে পুনেতে ফ্ল্যাট কিনেছে, ও আর এখানে আসবে না। পরিবারের এত অমানবিক আচরণে রোজ আহত হয়েছে, চুপ করে থেকেছে এতদিন। মালতী বারণ করায় প্রতিবাদ করেনি, এবারে নীরবে প্রতিবাদ জানিয়েছে ওখানেই থাকবে, বাড়িতে আসতে ইচ্ছে করে না বাবুর। বিতান, জানি অবাক হতো চিঠিটা পেয়ে। বিশ্বাস করো আমি ভালো আছি বহু যুগ পরে। এমন সুন্দর পরিবেশ ছেড়ে আমার যাওয়ার ইচ্ছে করছে না একদম। অনেক কিছু ভাবছো আমি জানি। একটা কথা বলছি তোমায়, জানো তো তোমাদের কুৎসিত ভাবনায় কোনোদিনই কিছু যায় আসেনি। মালতী ভদ্র, তাই মানিয়ে নিয়েছে। তোমরা দুর্বলতা ভেবেছ। বিতান, মাকে সুখী করতে গেলে বউকে নির্যাতন করতে হয় দেখিনি কখনো। মাকে সুখী করা ছেলের মানবিক দায়িত্ব। বিয়ে না করলে পারতে এই পরিবারের মেয়েকে। তুমি সুখী হয়েছো কিনা জানি না, তোমার মা বোনকে কি সুখী করতে পেরেছো? রোজ রোজ নির্যাতন করার স্ক্রিপ্ট লিখতে লিখতে ওদের কি কষ্ট হতো না? সুখ আর আনন্দের কোনো স্ক্রিপ্টই পাইনি এতটা বছরে। মানসিক তৃপ্তি না দিতে পারলে শান্তি দিলে কি করে? এখন পরিবার থেকে মালতী সরে এলো, এবার শান্তি দিও তোমার মা বোনকে। বিতান, তুমি মারতে যখন শারীরিক ব্যথা একটা সময় চলে গেলেও ছেলের কাছে ছোট হওয়ার ব্যথা আজও আছে। ভুলতে পারিনি ওর অসহায় চাউনি।
জোর করে তোমার মা নিয়ে যেত নিজের কাছে, ঘাড় বেঁকিয়ে তাকিয়ে থাকতো ওর মায়ের দিকেই। সাধ্য আর সাধনা সবসময় হারিয়ে দিতে চাইতো। পর্যদস্তু হলেও পরাস্ত হয়নি মালতী। মা হিসেবে ছেলের জন্য যতটুকু করতে হয় তাই করেছে মালতী। সংসারের দায়িত্ব পালন করেছে, কিন্তু তুমি কথা দিয়েও কথা রাখোনি। আরো একটা অধ্যায় শুরু হলো মালতীর জীবনে। বিতান, আর্থিক সাহায্য তোমায় দিতে হবে না, ভয় পেও না। তোমার মা বোনকে জানিয়ে দিও বাপের বাড়ি অর্জিত বিদ্যার সম্মান না সাথে করে নিয়ে এসেছি। এখানে বাচ্চাদের একটা স্কুলে পড়াবো, একটা পেট চলে যাবে, শারীরিক সক্ষমতা আছে এদের মতে, আমার নাকি শিক্ষাও আছে। তাই অ্যাডমিনিস্ট্রেশনের দিকটা দেখলে এখানের কাজ এগোবে আর মূল্য পাওয়া যাবে কাজে। তোমার কাছে কখনো পাইনি মূল্য মালতী, তোমাকে জানানো দরকার নেই, তবু বলছি বাবু প্রাথমিক টাকাটা দিয়েছে। আশা করি এখন আর স্বামীর দাবি ফলাবে না, এখন মানবেও না মালতী। মুক্তির সাহায্যে পায় সে আকাশ খুঁজে বেড়ায়, জানি রেহাই পেলে। না পেলেও মালতী, যদি তোমার অবকাশের অভ্যেস হয়ে থাকে তাহলে অভ্যেস পাল্টে দাও। ইতিতে কি লিখি বলো তো? বাবু এসেছে পুনে থেকে সুকালয়ে, বৃদ্ধাশ্রমের পরিবেশে দেখে বাবু খুশি। মা ভালো আছে এটাই যে চেয়েছে ছোট থেকে। যাবার সময় বলে গেল বাবা কিন্তু জেনেছে তুমি কোথায় থাকো। অফিস ঘরে বসে কাজ করছিল মালতী, একটা গাড়ি এসে দাঁড়িয়েছে গেটের সামনে। বিতান নামছে দেখে মালতী অফিস ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। বিতানের মুখোমুখি হতে চায় না মালতী, ও জোর করে নিয়ে যেতে চাইলে বাধা দিতে পারবে না মালতী। ও তো ভালোবেসে সংসার করতে চেয়েছিল, ইচ্ছার বাইরে সবটুকু মেনে নিয়েছে রোজ। বিতানকে এনে থাকবে বলেই তো শেষ প্রান্তে এসেও বিতানের মা বোনের কটূক্তি, সেখানে বিতানের নীরব থাকা। একেবারে একা একটা কোণে মালতী। রোজ মনে হয়েছে নিজের অপমান তো নিজেই করছে। অবশেষে এই সিদ্ধান্ত নেওয়া বাবুর মত নিয়ে, ভালো হয়েছে বৃদ্ধাশ্রমে এসে। বিতান অফিসে এসেছে অনেকক্ষণ, দুপুরের খাবারের ঘন্টা বেজে গেছে। প্রেয়ার শুরু হয় সবাইকে খাবার দেবার পর। জানিয়ে দিতে হবে মালতীকে আজ দুপুরে মালতী খাবে না, নয়তো সবাই অপেক্ষা করবে। অফিস থেকে ফোন বেজে উঠলো, ধরতে হলো বাধ্য হয়ে। অফিসে যেতেই অমলবাবু জানালেন উনি প্রফেসর বিতান রায় একটা ঘর বুক করতে চাইছেন। মালতী জানালো ঘর ফাঁকা নেই। অমলবাবু বলতে গেলেও ইশারায় থামিয়ে দিয়েছে মালতী। বিতান ফিরে গেল, সাহস পায়নি মালতীর সাথে কথা বলতে। বিছানায় আনমোনা মালতী শুয়ে আছে। আজকের দিনটাতে বিতান ওকে নিয়ে এসেছিল, আজকের দিনে বিতান ফিরে গেল। অনেকটা অন্ধকার পথ পেরিয়ে আলোর দিশা দেখতে পেল মালতী। মালতী গেয়ে উঠল, ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি এখানেই থেমো না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।